নমস্কার বন্ধুরা, আমি কথা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করলাম। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ফিলোফোবিয়া পর্ব 4। অল্প কিছুদিনে তানহার সাথে প্রিয়র বেশ ভাব হয়েছে। সম্পর্কটা তুমি থেকে তুইয়ে এসে ঠেকেছে। এখানে আসার পর এখন তানহাই তার একমাত্র বন্ধু। প্রায়ই প্রিয়দের বাসায় আসা যাওয়া হয় তানহার। খালাও তাকে বেশ পছন্দ করে। আজও এসেছে। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে আছে। হাতে ধোয়া ওঠা গরম চা। চেয়ারম্যান বাড়ির দিকে আঙুল তাক করে কিছুটা আওয়াজ করে বলল, প্রিয়, ওই দেখ আমার শ্বশুর বাড়ি। তাহনার কথায় কান দিল না প্রিয়। গরম পেঁয়াজও মুখে পুরতে ব্যস্ত সে। হাতে থাকা উপন্যাসের বইয়ে দৃষ্টি তার। কিছুটা খাপছাড়া হয়েই বলল, রোজ দেখছি, এতে নতুন কি? উফ, দেখ না একবার। ধপ করে উপন্যাসের বইটা বন্ধ করলো প্রিয়। তানহার দিকে ফিরে তাকালো, বলল, কি দেখব? এই নিয়ে তুই আমাদের বাড়ি 12 বার এসেছিস, প্রত্যেকবার একই কথা বলেছিস। তানহা কিঞ্চিৎ ভ্রু কুঁচকালো, মুখ বাঁকিয়ে বলল, গুনেও রেখেছিস? তুই নিরামিষ, এসবের কি বুঝবি? বলেই রেলিংয়ের দিকে আরো ঝুঁকে পড়ল। প্রিয় আর চোখে চেয়ারম্যান বাড়ির ছাদে একবার তাকালো। আড্ডা চলছে সেখানে। আসরের মধ্যমণি যে শতাব্দ তা দূর থেকে বুঝতে অসুবিধা হচ্ছে না। হঠাৎ তানহা উত্তেজিত হয়ে উঠল, আবদার করে বলল, ওরা ওই ছাদে কত মজা করছে, চল যাই। প্রিয় হকচকিয়ে উঠল, পাগল হয়েছিস তুই? খালা জানলে ঠ্যাং ভাঙবে। ভাঙবে না, চল। এতগুলো ছেলের মাঝে 2 জন মেয়ে যে কি করব? ওকে খারাপ ভাববে। তাছাড়া সেখানকার কাউকে আমি চিনি না। তুই চিনিস না তো কি হয়েছে? আমি তো চিনি। সে ওইখানে আছে, ঠিক ম্যানেজ করে নেবে। তুই যে শুধু ওই লোকটাকেই দেখতে আমাদের বাড়ি আসিস তা আমি বেশ জানি। তুই যা, আমি যাব না। প্রিয় সামান্য রেগে বলল। তানহা চুরি ধরা পড়ার মতো করে হেসে ফেলল। চোখে মুখে প্রচণ্ড আত্মবিশ্বাসের রেখা টেনে সিরিয়াস ভাব নিয়ে বলল, না তো, আমি তোর সাথে আড্ডা দিতে আসি। হ্যাঁ, তুমি কেন আসো তা আমি ভালো করেই জানি। বুঝি না ওই ছেলেটার মধ্যে এমন কি আছে যার জন্য তুই জান জীবন দিয়ে পাগল। তুই এসেছিস এতক্ষণ হলো, কই লোকটা তোর দিকে একবার তাকালো না তো? প্রিয় কথায় তারা বিরক্ত হলো। কণ্ঠে বিরক্তি এঁটে বলল, বারবার লোক বলবি না তো। তার বয়সই বা কত হলো? তোর তাকে পছন্দ না মানলাম, তাই বলে মিথ্যা বলবি প্রিয়? এই নিয়ে কতবার তাকালো, দেখিসনি? শুধু শুধু কি ওকে এত ভালোবাসি? কি সুন্দর ইংরেজদের নায়কের মতো চেহারা, দেখ। তানহার কথায় শতাব্দের দিকে একবার তাকালো প্রিয়। ফর্সা, লম্বা, ভালো চেহারার আর 5 জন ছেলের মতোই সুদর্শন। হয়তো আর 5 জনের থেকে একটু বেশিই সুদর্শন, কিন্তু আকর্ষণীয় দেখছে না কিছু। ঠিকঠাক, তবে যানজীবন দেওয়ার মতো আহামরি তেমন কিছু না। প্রিয়র কথায় তানহা উত্তর দিল, আমার চোখ দিয়ে দেখ। কেন, তোর চোখে কি কোনো বিশেষ চশমা লাগানো আছে? আমার চোখে নেই। চোখ আছে, সেই চোখে প্রেম নেই। কিছুক্ষণ থম মেরে রইল, তারপর ছটফট করে উত্তর দিল প্রিয়, বাজে কথা বন্ধ কর। সময় বহবান। দেখতে দেখতে অর্ধবার্ষিকী চলে এলো। প্রিয় টিউটোরিয়াল পরীক্ষার রেজাল্ট বড্ড খারাপ। গণিতে মাত্র 3 নাম্বার। অন্য বিষয়গুলোতে টেনে টুনে কোনো রকমে পাশ করেছে। এর মাঝে হুট করে অর্ধবার্ষিকীর রুটিন পেয়ে বেশ চিন্তায় পড়ে গেল। আয়েশা বেগম স্কুলের আশেপাশে কোচিংগুলোতে খোঁজ নিল। সব ব্যাচ ফুল। পরীক্ষার 2 সপ্তাহ আগে নতুন ছাত্র ঢোকাবে না কেউ। আয়েশা বেগম সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, কলেজের বাংলার শিক্ষিকা। গণিতে খুব একটা পারদর্শী নন। প্রিয় অর্ধবার্ষিকীতে ফেল করলে কোথাও মুখ রইবে না তার। লোকে হাসাহাসি করবে, বলবে খালা কলেজের শিক্ষিকা আর ভাগ্নি কিনা গণিতে ফেল।
চিন্তায় দিশেহারা সারা বিকাল কাটল। সন্ধ্যায় কলিং বেল বেজে উঠল। প্রিয় দরজা খুলে তাকালো, শতাব্দকে দেখল। অবাক হলো কিছুটা। শতাব্দ সচরাচর সন্ধ্যায় আসে না, তবে আজ পেছন থেকে খালার চড়া আওয়াজ কানে এলো। শতাব্দ এসেছে প্রিয়? কপাল কুঁচকে শতাব্দের দিক তাকালো। খালার মতো গলা উঁচিয়ে উত্তর দিল, হ্যাঁ এসেছে। দরজা থেকে সরে দাঁড়ালো প্রিয়। তোর ভেতরে ঢুকতেই দরজা লাগিয়ে খালার পাশের সোফায় গিয়ে বসলো। খালা শতাব্দকে দেখে হাসিমুখ করে বলল, বিকালে ফোন করেছিলাম, বাহিরে ছিলাম, দেখিনি। দরকার ছিল কোনো? হ্যাঁ বলছি, আগে চা করে আনি। মাত্রই খেয়ে এসেছি, আরেক কাপ খেলে কিচ্ছু হবে না। খালা চা করতে চলে গেল। প্রিয় মুখ কালো করে বসে রইল। লোকটার প্রতি খালার এত আধিক্যতা কেন? বাসা আসলেই খালার চা করতে হবে, না করেছে তবু করতেই হবে। অসহ্য। মুখ বাঁকিয়ে এদিক ওদিক তাকাচ্ছে প্রিয়। এর মাঝেই খালা চা বিস্কিটের ট্রে নিয়ে ফিরে এলো। টেবিলে রাখতেই ঝটপট হাতে প্রিয় 2খানা বিস্কিট তুলে নিল। খালা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই প্রিয় মিনমিন করে বলল, এভাবে দেখছো কেন? 2টা বিস্কুটই তো নিয়েছি। আয়েশা বেগম তপ্ত নিঃশ্বাস ফেললেন। কতবার বলেছে বাড়িতে মেহমান আসলে এমন ছ্যাঁচামো স্বভাব না করে, কিন্তু কে শুনে কার কথা, কত বোঝায়। যদি একটা কথা শুনতো। মাঝে মধ্যে মনে হয় মেয়েটা তাকে রাগানোর জন্য এসব ইচ্ছে করে করছে। সরু দৃষ্টিতে প্রিয়কে দেখছে শতাব্দ, চোখে সরলতা, শুধু তার জন্য কেন যেন তিক্ততা আর গম্ভীরতা। মেয়েটা সত্যি ভীষণ অদ্ভুত, একদম অন্যরকম একজন। প্রিয়কে এড়িয়ে খালা শতাব্দকে বলল, চা ঠান্ডা হচ্ছে শতাব্দ। দৃষ্টি ফিরিয়ে নিল শতাব্দ। চা তুলে কাপে চুমুক দিয়ে বলল, আপনি কিছু বলছিলেন? আয়েশা বেগম বেশ কাঁচুমাচু হয়ে বসল। বলল, তোমার কাছে একটা আবদার আছে বাবা, আবদারটা রাখতে হবে বাবা। বলেই আর চোখে প্রিয়র দিকে তাকালো। মনোযোগ দিয়ে তখনও বিস্কুট খাচ্ছে প্রিয়। বাহিরে অন্ধকার গড়াচ্ছে, তাই জানালা বন্ধ করার বাহানায় প্রিয়কে অন্য ঘরে পাঠালো। প্রিয় যেতেই আয়েশা বেগম কাঁচুমাচু করতে লাগলেন, তুমি তো দূরের কেউ নও, আমাদের আগাগোড়াই সবটাই জানো। প্রিয় আমার মেজ বোনের মেজ মেয়ে, ছোট থেকে ঢাকায় থেকেছি। বাবা মা ভাই বোনদের নিয়ে ওদের ছিমছাম সুন্দর পরিবার। বছর দুয়েক আগে প্রিয়র বড় ভাইকে পড়াশোনার জন্য আমেরিকায় পাঠানো হয়, কিন্তু সেখানে গিয়ে বিদেশে মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। পরিবারের অমতে বিনা অনুমতিতে বিয়ে করে। প্রিয়র বাবা শুনে ছেলেকে ত্যায্য পুত্র করে। এর মাঝেই এলাকায় বড় মেয়ের প্রেমের গুঞ্জন শুরু হলো। জলঘোলা না করে 2 পরিবার বসে দেখে শুনে দুজনের বিয়ে করিয়ে দেয়। সেই বিয়ে বেশিদিন টিকল না। 8 মাস গড়াতে না গড়াতেই বনিবনা অশান্তি ঝামেলায় প্রীতির ডিভোর্স হয়। সমাজের কটু কথা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে সুসাইড করে। যে রাতে প্রীতি সুসাইড করেছিল, প্রিয় তার সাথেই ছিল। সকালে ঘুম ভেঙে বড় বোনের বিকৃত ঝুলন্ত লাশ দেখে মেয়েটা সহ্য করতে পারেনি। মানসিকভাবে ভেঙে পড়েছে। প্যানিক অ্যাটাক ফোবিয়া ওকে ঘিরে ধরেছে। ওর ভবিষ্যৎ আর মেন্টাল হেলথের কথা চিন্তা করে ওর বাবা মা আমার সাথে এখানে পাঠিয়েছে। কিন্তু এই পরিবেশে মেয়েটা মানিয়ে নিতে নারাজ। কেমন যেন গম্ভীর রক্তটা স্বভাবের হয়ে গেছে। ঢাকায় ফেরার নতুন নতুন বাহানা খোঁজে রোজ। কখনো অসুস্থ হওয়ার নাটক করে, আবার কখনো আমাকে বিরক্ত করে। মেয়েটা আগে মোটেও এমন ছিল না, বেশ প্রাণবন্ত মিশুক ছিল। কিন্তু সেই ইনসিডেন্টের পর এটুকু বলেই থামলেন আয়েশা বেগম। শতাব্দ নড়েচড়ে বসল, গম্ভীর হয়ে বসল। আপনি কি চাইছেন? আয়েশা বেগম একটু চুপ রইল। বয়স কম হলেও শতাব্দ বেশ ব্যক্তিসম্পন্ন দায়িত্ববান একটি ছেলে। তার উপর বাবা এলাকার চেয়ারম্যান। যদিও ছোট থেকে তার সাথে অন্যরকম সম্পর্ক ছেলের মত, তবুও শিক্ষিকা হয়ে এমন একটা আবদার করা উচিত হবে কি? যদি তার আত্মসম্মানে লাগে। চুপ থেকে কিছুক্ষণ ভাবল, তারপর নীরবতা ভেঙে গম্ভীর হয়ে বললেন, আমি চাই তুমি প্রিয়কে কিছুদিন গার্ড করো। শতাব্দীর চোখ মুখ গম্ভীর হলো, কপালে মৃদু ভাঁজ পড়ল।
আমি কেন? তোমার উপর ভরসা আছে, ভীষণ দায়িত্ববান একটা ছেলে তুমি। তার উপর আবার বলল, জানোই তো এখানকার মানুষের চিন্তা ভাবনা, প্রিয় চাল চলন খুব একটা ভালো চোখে দেখছেন না তারা। ওর ফ্যামিলি ক্রাইসিস সম্পর্কেও কিছু আঁচ পেয়েছে, বুঝোই তো এসব কথা বেশি দিন চাপা থাকে না। তোমাদের বাড়িতে অনেক ছেলে মেয়ে আছে, বড়দের চিন্তা ভাবনা মুক্ত, স্বাধীন, বেশ ওপেন মাইন্ডেড। তাদের সাথে মিশলে পরিবারের একাকিত্ব ঘুচবে, হয়তো কিছুটা স্বাভাবিক হবে। তাছাড়া তোমাদের বাড়িতে আসা যাওয়া করলে খারাপ চোখে দেখবে না কেউ, না সাহস পাবে। শতাব্দ মাথা নাড়ালো, সোফা থেকে উঠতে উঠতে বলল, ভালো চিন্তা। জুবাইদাকে বলবো প্রিয়র সাথে বন্ধুত্ব করতে। আয়েশা বেগম তড়িঘড়ি করে বললেন, আর একটা আবদার আছে বাবা। শতাব্দ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। প্রিয় টিউটোরিয়াল পরীক্ষার রেজাল্ট বড্ড খারাপ, জেনারেল ম্যাথে 30-এর মাত্র 3 পেয়েছে। টিচার খুঁজছিলাম, এর মাঝে পরীক্ষার রুটিন বেরোলো। 2 সপ্তাহ পর অর্ধবার্ষিকী। কোনো স্যার এখন পড়াতে রাজি হচ্ছেন না। তুমি ম্যাথমেটিক্সের তুখর, সবসময় 90-80% মার্ক ছিল। এই 2 সপ্তাহে তুমি যদি একটু এসে দেখিয়ে দিতে। আমি খুব বিপদে পড়ে আবদারটা করেছি বাবা, যদি রাখতে। মেয়েটা এবার ফেল করলে কোথাও মুখ দেখাতে পারবো না। শেষ কথাটা আয়েশা বেগম বেশ চিন্তিত হয়েই বললেন। কিছুক্ষণ চুপ রইল শতাব্দ, কিছু একটা ভেবে বলল, আমি কাল বিকালে আসবো। আয়েশা বেগমের চোখ মুখ উজ্জ্বল, সামান্য হেসেই বলল, দেখো এই 2 সপ্তাহে 5 নাম্বার ওঠানো যায় কিনা। যদিও গাধা পেটালে ঘোড়া হয় না, চেষ্টা করে দেখো। রাতের খাবার শেষে টিভি দেখছিল প্রিয়। দুধের গ্লাস হাতে খালা পাশে এসে দাঁড়ালো। দুধের গ্লাস দেখতেই নাক মুখ কুঁচকে নিল প্রিয়। মিনমিন করে বলল, গন্ধ লাগবে, খাবো না। আয়েশা বেগম কড়া নজরে তাকালেন, গম্ভীর হয়ে বললেন, রোজকার বাহানা। খালা। আয়েশা বেগমের দৃষ্টি আরো গম্ভীর হলো। তা দেখে কাঁদো কাঁদো মুখ করে গ্লাসটা হাতে নিল প্রিয়। খালা বিরক্ত গলায় বলল, জানিস খেতে হবে। রোজ এই নাটকটা কেন করিস? যদি কোনো ছাড় যদি কোনোদিন ছাড় পেয়ে যাই। গাল ফুলিয়ে উত্তর দিল প্রিয়। খালা সোফায় বসে পায়ের ওপর পা তুলে বসলেন। চ্যানেল পাল্টাতে পাল্টাতে বললেন, আগামীকাল রেডি থাকিস, বিকালে শতাব্দ আসবে পড়াতে। বিস্মিত হলো প্রিয়, সামান্য চিৎকার করেই বলল, কেন? উনি কেন? সমস্যা কোথায়? নাক বাজিয়ে মিনমিন করে বলল প্রিয়, ওনাকে আমার একদম ভালো লাগে না খালা। ভালো কথা, আমি চিন্তামুক্ত থাকবো। খালার খাপছাড়া কণ্ঠে বললেন। প্রিয় বিরক্ত হলো, ইনিয়ে বিনিয়ে বলল, চেয়ারম্যান ছেলে আমাদের বাড়িতে পড়াতে আসবে, লোকে কি বলবে খালা? তাছাড়া এমন কি কোথাও হয়? তুমিই বলো। এসব তোর না ভাবলেও চলবে, লোকে জানবে না। আমার ছাত্র ছিল শতাব্দ, ভালো সম্পর্ক, এ বাড়িতে প্রায়ই ওর আসা যাওয়া হয়। তাছাড়া সারা বছর তো পড়াচ্ছে না, 2 সপ্তাহ এসে গণিতটা শুধু দেখিয়ে দিয়ে যাবে। কোনো দিক করতে না পেরে হতাশ হলো প্রিয়, ক্ষুব্ধ চেঁচিয়ে বলল, ওনার কাছে আমি পড়বো না খালা। খালা আগের মতোই গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তোর মতামত চাইছি না, অর্ডার করছি। রেগে হাত পা ঝাড়া দিয়ে সোফা ছেড়ে উঠল প্রিয়। জিভ ঝাড়তে ঝাড়তে বলল, এখানে থাকবো না আমি, আমাকে আমার আব্বা আম্মার কাছে পাঠিয়ে দাও। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবার একটি নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।